পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিল, প্রায় 5 ঘন্টা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আর সেই অডিওতে শোনা যায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 5 আগস্টের দিন ভীষণ আতঙ্কে ছিলেন, আর সেই আতঙ্কে দীর্ঘ 5 ঘন্টা ধরে একটি বাথরুমে লুকিয়েছিলেন। এই ক্লিপটি ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, যেখানে গণমাধ্যমটির নির্বাহী সম্পাদক অমল সরকারের সঙ্গে তার কথোপকথন রেকর্ড হয়েছে। সেই অডিওতে ওবায়দুল কাদের বলেছেন, আমি সত্যি ভাগ্যবান ছিলাম, সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সংসদ ভবনের আশপাশে আমার নিজ বাসায় না গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। চারদিকে তখন মিছিল, আগুন আর ধ্বংস, সবই যেন এক বিপ্লবের ছাপ বহন করছিল। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? তিনি বলেন, আমার মনে হয়েছিল এটি রাজনৈতিক অভ্যুত্থানের চেয়ে লুটপাটের উন্মত্ততায় পরিণত হয়েছে। আমি যে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা হবে এমনটা কল্পনাও করিনি, কিন্তু ওরা এসে সব ভেঙে চুরে লুট করতে শুরু করে। আমি এবং আমার স্ত্রী বাথরুমে গিয়ে তখন লুকিয়ে পড়ি। দীর্ঘ প্রায় 5 ঘন্টা আমরা ওখানেই ছিলাম। শেষে ওরাও বাথরুমের দরজায় এসে হামলা চালায়, ভাঙচুর করে, এমনকি বাথরুমের কমোড বেসিনও নিয়ে যায়। সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন কিছু যুবক হঠাৎ তার পরিচয় বুঝতে পারে এবং তার সঙ্গে সেলফিও তুলে। তখন তারা কাদেরকে রাস্তায় নিয়ে যায়, মুখে মাস্ক পরিয়ে, বুকে লাল পতাকার ব্যাজ লাগিয়ে এক ট্যাক্সিতে তুলে দেয়। তারা বলছিল, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি। এইভাবে তারা আমাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে, কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। এই অভিজ্ঞতা নিয়ে কাদের বলেন, যারা এক মুহূর্ত আগে আমাদের উপর হামলা চালিয়েছিল তারাই পর মুহূর্তে আমাদের প্রাণ রক্ষা করলো। এটি আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা। এই ঘটনাকে কাদের বর্ণনা করেছেন একটা অলৌকিক রকমের ভাগ্য জয় হিসেবে। বলেছেন, সেদিন বেঁচে যাওয়া সত্যি অপ্রত্যাশিত ছিল। খুবই আক্রমণাত্মক। হঠাৎ তারা আমার দিকে তাকায়, ন্যাচে চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল। তারা ঠান্ডা মেজাজে তখন। পরে কাদের জানান, তিনি প্রায় 3 মাস বাংলাদেশেই ছিলেন এবং দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। শ্রমিক অসন্তোষ ও সামাজিক ক্ষোভকে কেন্দ্র করে কিছু করার চিন্তাও করছিলেন। তবে পরিস্থিতির অবনতি ঘটলে তাকে দেশ ছাড়তে হয়। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই। নিজের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেছেন, আমি ছাত্রলীগকে অভ্যুত্থান দমন করতে বলিনি, এটা অপপ্রচার। আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। তারা মেট্রো, সেতু ভবন, বিটিভি সব আক্রমণ করেছে, আমি কি চুপচাপ বসে থাকতাম? ভুল ত্রুটি স্বীকারের বিষয়ে কাদের বলেন, আমার ভুল থাকতে পারে, তবে আমি দুর্নীতি করিনি, আমি চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি। সরকার পতনের পর এত বড় ঘটনা নিয়ে আওয়ামী লীগ দুঃখ করেনি, এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, আমরা দেশকে যে উন্নয়ন দিয়েছি তা তুলনাহীন। 15 বছরের অর্জন রাত দিনের পার্থক্যের মতো, সময় হলে সবকিছুর মূল্যায়ন হবে। বিলবোর্ডে চেহারা সামনে দেখিয়া না, শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে।
মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা। শেষে তিনি জানান তার দীর্ঘ নীরবতার কারণ ছিল শারীরিক অসুস্থতা। প্রধানমন্ত্রী নিজেই আমার খোঁজ নিয়েছেন এবং আমার অসুস্থতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। এই প্রথম গণমাধ্যমে মুখ খুললেন ওবায়দুল কাদের। একটি যুগান্তকারী রাজনৈতিক অধ্যায়ের অন্তরালের গল্প জানিয়ে গেলেন আওয়ামী লীগের সেকেন্ড ম্যান। সাক্ষাৎকারের শেষ দিকে ওবায়দুল কাদের বলেছেন, আমি ভুল করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি, কাজ করেছি নেত্রীর নির্দেশে। ভুল থাকলে সময়ই বিচার করবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।